সীমানা চিহ্নিত না থাকায় রাজধানীর খালগুলোকে কেন্দ্র করে রমরমা দখল বাণিজ্য। প্রশস্ত অনেক খালই রূপ নিয়েছে সরু নালায়। সরকারি মাপ অনুসার হিসাব করলে কম বেশি দেখা যায় সবাই দখলে আছে। এটা তো একটা ঝিলে মতন ছিল, ছোট করছে। বন্ধ হয়ে যাবে প্রবাহ বলছেন নগরবিদরা। স্থায়ীভাবে পার বাঁধাইয়ের উদ্যোগ ওয়াসার। খাল উদ্ধার করতে হবে, খাল মেনটেন করতে হবে এবং খালগুলো যাতে ময়লায় বন্ধ না হয়ে যায়, ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাকেও ঠিক মতো করতে হবে। খালের দুই পাড়টাকে বাঁধিয়ে দিতে হবে এবং 2 ফিট প্রশস্ত কমপক্ষে একটা ওয়াকওয়ে তৈরি করে দিতে হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুর সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। টাকার বিনিময়ে দালালরা মিয়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে আসছে বাংলাদেশে। চিহ্নিত 40 দালাল। অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদারের নির্দেশ বিজিবি মহাপরিচালকের। বাংলাদেশ ভারত সীমান্তে 2 থেকে 5 দিনের সংক্ষিপ্ত বর্ডার পাস চালুর কথা ভাবছে বিজিবি ও বিএসএফ। মানুষের ভোগান্তি কমার পাশাপাশি সহজ হবে সীমান্ত ব্যবস্থাপনা। জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে স্থানীয় রাজনীতি। মনোনয়ন পেতে কেন্দ্রে তৎপর বিভিন্ন দলের নেতারা। আইনে বিশেষ ক্ষেত্রে বাল্যবিবাহের সুযোগ রাখায় নারী নেত্রী ও মানবাধিকার কর্মীদের তীব্র সমালোচনা। নারী নির্যাতনের ঘটনা বাড়বে বলে শঙ্কা। এবং রাস্তায় নামার 3 দিন পর উবার ট্যাক্সি ক্যাবকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করল বিআরটিএ। অনুমোদন ছাড়াই সার্ভিস বেআইনি বলছে সংস্থাটি। কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অবস্থানকারী 40 জন দালালের সহযোগিতায় রোহিঙ্গারা অবাধে বাংলাদেশে প্রবেশ করছে। এর মধ্যে 25 জন বাংলাদেশি আর বাকিরা মিয়ানমারের নাগরিক বলে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে অবাধে রোহিঙ্গা অনুপ্রবেশ পর্যটন শহর কক্সবাজারের সৌন্দর্য বিনষ্ট সহ অপরাধমূলক কর্মকাণ্ড বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ অংশে 54 কিলোমিটার এবং উখিয়া অংশে প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কড়া নজরদারি। কিন্তু এর মাঝে স্থানীয় বিভিন্ন শরণার্থী ক্যাম্পের অধিকাংশ ঘরে আশ্রয় নিয়েছে গত কয়েকদিনে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা। অনুসন্ধানে জানা গেছে বাংলাদেশের দিকে আসা প্রতিটি রোহিঙ্গাকে দালালরা 15,000 টাকার বিনিময়ে মিয়ানমার থেকে নৌকায় তুলে নেয়। এরপর রাতের অন্ধকারে সুযোগ বুঝে নামিয়ে দেয় বাংলাদেশ সীমান্তে। তবে নৌকা থেকে নামার সময় দালালদের আবারও 1,000 টাকা করে দিতে হয় বলে জানিয়েছে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা। 15,000 টাকা দিয়ে দিই ওনার কাছে, এটিও মাথা গোনা 1,000 টাকা দিয়ে দিই। তোর পর আদি হেলাই তো বাদে গেতে আগরের বার মানুষের ফোন টিকা জাপ দিয়ে রাগি টিয়া পয়সা নাই আর তো বাপ কাটি ফেলাই বাদে মাছ সাজাত করে দিলা টিয়া পয়সা লেরে বর্মা 15,000 টাকা তো লইয়ে আর আনতু নতু তুলিয়ে গাড়ির সাইড মা তুলি দিয়ে গাড়িওয়ালার 500 টাকা দিই আর আনতুলাম দিই। এই অবস্থায় রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে দালালদের অনুসন্ধানে নেমে প্রশাসন 40 জনকে শনাক্ত করেছে। এদের মধ্যে বাংলাদেশের পাশাপাশি শরণার্থী ক্যাম্পে আগে থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গারাও আছে। এছাড়া সীমান্তের ওপারে মিয়ানমারের নাগরিকও রয়েছে। তাদের কাজে হলো যে বর্তমান যে পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে মিয়ানমার থেকে যে সমস্ত লোকজন নিয়ে আসতেছে তাদেরকে বিভিন্নভাবে তাদের থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে অনুপ্রবেশের সুযোগ করে দেওয়া। তারা যাতে সহযোগিতা করতে না পারে এবং আমাদের যে সরকারি কাজ সেই সরকারি কাজ যাতে স্বাভাবিক গতিতে চলে সেজন্য ওই সকল ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছে। রোহিঙ্গারা অবাধে আসতে থাকলে পর্যটন শহর কক্সবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অনেকে। আমাদের মার্কেটের উপর দৈনন্দিন যে জিনিসপত্র আছে এই চাহিদার উপর যে ব্যাপক প্রভাব পড়বে তাদের কারণে
সবচাইতে বেশি প্রভাব আমাদের উচ্ছৃঙ্খলতা বেড়ে যাবে, আমাদের পরিবেশ নষ্টের সাথে সাথে চুরি ডাকাতি সন্ত্রাসী ওইটা বেড়ে যাবে। সবশেষ বৃহস্পতিবার টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে 6 জন দালালকে আটকের পর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে বুধবার উখিয়া থেকেও 4 দালালকে আটক করা হয়েছিল। অনেকটা উভয় সংকটে পড়েছেন রোহিঙ্গারা। নির্দেশে শাসকের অমানসিক নির্যাতন, সেই নির্যাতনে টিকতে না পেরে মানবিক বিপর্যয়ের কবলে পড়ে তারা যখন বাংলাদেশমুখী, তখন তাদেরকে পড়তে হচ্ছে অমানবিক দালালদের খপ্পরে। নিজ দেশে বসত ভিটে খুঁয়ে অবশিষ্ট যা ছিল তাই নিয়ে তারা যখন বাংলাদেশে আসছে, আর এসব দালালাই তার সবকিছুই কেড়ে নিচ্ছে। টেকনাফের নেটং থেকে কমল দে, সময় সংবাদ। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে টহল জোরদারের কথা জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। দুপুরে সীমান্ত এলাকা পরিদর্শন শেষে কক্সবাজারের টেকনাফ বন্দরের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে বিজিবি মহাপরিচালক টেকনাফের শাহপৌরি দ্বীপ, উখিয়া, ঘুমদুম, দমদমিয়া, জিমংখালীর বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে কথা বলেন। পরে কক্সবাজারে এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য কাঁটাতারের বেড়া, ওয়াচ টাওয়ার নির্মাণ ও সার্ভে যন্ত্র স্থাপন করা হবে। বিভিন্ন সময় হচ্ছে, আপনারা বিভিন্ন সময় বলেছে আমরা চিন্তা করছি যে এফেক্টিভলি কিভাবে বর্ডারটাকে মডার্ন বর্ডার ম্যানেজমেন্টটা কিভাবে করা যায়। আমরা কাঁটাতারের চিন্তা করছি, আমরা টাওয়ারের চিন্তা করছি, আমরা সার্ভে ইকুইপমেন্ট বসানোর চিন্তা করছি। যদিও অবৈধভাবে বা লিগ্যাল ভাবে না আসে, সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো রিস্ক থেকে যায়, আমাদের অনেকগুলো সমস্যা থেকে যায় বর্ডারে। সেই জন্য আমরা বর্ডারে আমাদের টহল বৃদ্ধি করেছি, যাতে এই যে ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে সেই ক্রাইসিসে কেউ যেন কোনো রকম সুযোগ না নিতে পারে। বাংলাদেশ ভারত সীমান্তে বসবাসকারীদের জন্য 2 থেকে 5 দিনের সংক্ষিপ্ত বর্ডার পাস চালুর পক্ষে বিজিবি ও বিএসএফ। দুদেশের সীমান্তরক্ষী বাহিনী মনে করে এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে, পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনাও সহজ হবে। এর ফলে চোরাচালান দমন সহ অন্যান্য অপরাধও নিয়ন্ত্রণ করা যাবে। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত সরেজমিনে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক, আর ছবি তুলেছেন মোহাম্মদ সেলিম আহমেদ। আমার পেছনে যে পিলারটি দেখতে পাচ্ছেন সেটি বাংলাদেশ এবং ভারত সীমান্তের 1 নম্বর মেইন পিলার। এই পিলারকে কেন্দ্র করেই রয়েছে দুপাশের মানুষেরই অনেক আনন্দ, বেদনা আর সম্প্রীতির মানবিক গল্প। সত্তরোর্ধ্ব বাংলাদেশি কৃষক জম্মাদ আলী গাজীও সেই সব অগণিত গল্পের একটি চরিত্র। 20 বছর ধরে স্ত্রী আর 40 বছর ধরে সন্তানদের কাছ থেকে বিচ্ছিন্ন তিনি। তার জন্য বাড়ির উঠোনের মাঝ বরাবর গেড়ে বসা ভাগের পিলারকে দায়ী মনে করেন জম্মাদ আলী। পিলার দেখে তখন বয়স 10, ওই ছেলেকার ধরা 40 বছর দেখিনি, আর ওই স্ত্রীকে 20 বছর। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ব্যবস্থাপনায় 1 নম্বর মেইন পিলারের বাংলাদেশ পাশের হারোদ্দা ও ভারতের পাশের পদ্ম শাখরা গ্রামের আরো অনেকের সঙ্গে কথা হয়। তারা জানালেন তাদের অম্লমধুর অভিজ্ঞতার কথা। এইখানে হারোদ্দা যে মসজিদ আছে, এখানে যে মুসলমান ভাইরা বাস করেন, এদের মসজিদ পেতে গেলে আমাদের পানিতারে এখান থেকে 3 কিলোমিটার দূরে যেতে হয় জুমার নামাজের জন্য। কিন্তু আমার ইন্ডিয়ান কোনো ফৌজি কোনোদিন বাধা সৃষ্টি করেননি। আমার বোনের বাড়ি হারোদ্দা, এখান থেকে আর 1 কিলোমিটার দূরে, এই দেখা যায় আর কি, কিন্তু আমি এখন যেতে পারি না। কৈজুড়ি জিপির মধ্যে গাবটা টাবটা, যেমন আমাদের পানীয় জলের ব্যবস্থা আছে যেগুলো গভীর নলকূপ, সে ওদের অসুবিধা হলে ওরা তখন এখান থেকে নিয়ে যায়। বিএসএফ এর পানিতার বিওপির প্রধান জানালেন, সাধারণ মানুষের ক্ষেত্রে আইনের কড়াকড়ির চাইতে মানবিক দিকটির প্রতি তারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আপনি এখানে আছেন, দাঁড়িয়ে আছেন যে জায়গাটা, সেটা হচ্ছে বাংলাদেশে আর কি। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইন্ডিয়া। 2 ফুটের গ্যাপটার ভিতরে ভারতীয় লোক এবং বাংলাদেশের লোক, তারা তাদের কিছু একটা যদি জিনিস আদান প্রদান করতে চায় আর কি, তারা অনায়াসে করে নিতে পারে আর কি। বিএসএফ এর দেয়া গত 3 বছরের এই পরিসংখ্যান বলছে প্রতি বছরই দুদেশ থেকে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে। 2014 সালের শুরু থেকে এই বছর 10 নভেম্বর পর্যন্ত 3690 জন ভারতীয় এবং 10,536 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ। জানা গেল এদের মধ্যে বেশিরভাগই নিত্যদিনের প্রয়োজন মেটাতে কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে গিয়ে বাধ্য হয়ে সীমান্ত পাড়ি দিয়েছিলেন। বিএসএফ এর এই কর্মকর্তা মনে করেন 2 থেকে 5 দিনের সংক্ষিপ্ত বর্ডার পাস দিয়ে এই ধরনের মানুষের আসা যাওয়াকে বৈধতা দেয়া হলে তা দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাজকেও সহজ করে দেবে। I think it's a very good idea. Emphasis from government side, it will be a great help for at least for the it may or may not be helpful
for anybody, but it will be definitely will be a great help to the border guarding forces. বর্তমানে মিয়ানমারের সঙ্গে সংক্ষিপ্ত বর্ডার পাস চালু আছে জানিয়ে বিজিবি মহাপরিচালকও এক্ষেত্রে তার ইতিবাচক মনোভাবের কথা জানালেন। সংক্ষিপ্ত বর্ডার পাস দেওয়া যেতে পারে, পৃথিবীর অন্য জায়গায় চালু আছে। আমার মনে হয় এটা যদি ওই সিকিউরিটি ফোর্স ফিল করে, জনগণ ফিল করে, আমরা সিকিউরিটি ফোর্স যখন মিটিং করি এটা এই পয়েন্টটা আসলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাতে পারি, সেই অনুসারে সরকার বিবেচনা করতে পারে। মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে সীমান্তের অনেক সমস্যাই সহজে সমাধান করা সম্ভব বলেও মনে করেন বিজিবি ও বিএসএফ এর কর্মকর্তারা। ওমর ফারুক, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। প্রচার প্রচারণা শুরু না হলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো নগরীতে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া এই নির্বাচনে দল নাকি ব্যক্তি গুরুত্ব পাবে এ নিয়েই এখন জল্পনা কল্পনা। এদিকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা শেষে মেয়র পদে 9টি, 176টি সাধারণ কাউন্সিলর পদে এবং 9টি সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য 38টি মনোনয়ন জমা পড়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 26 ও 27 নভেম্বর, আর প্রত্যাহার করা যাবে 4 ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 5 ডিসেম্বর। 22 ডিসেম্বর হতে যাওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সার্বিক পরিবেশ শান্ত থাকবে এমনটাই প্রত্যাশা ভোটারদের। দলের চাইতে মার্কার চাইতে ব্যক্তি উন্নয়ন এই জিনিসটা প্রাধান্য বেশি রাখবে আর কি। স্থানীয় সরকার নির্বাচনে না ব্যক্তি হিসেবে দেওয়া উচিত, কিভাবে কাজ করবে এখানে প্রতীক গুরুত্ব পাওয়া ঠিক হবে। বিএনপি যেহেতু শেষ পর্যন্ত একজন তাদের প্রতিনিধি এখানে দিয়েছে, আর মূল প্রতিদ্বন্দ্বিতা বিশেষ করে মেয়র পদে ধানের শীষ নৌকা 2টা প্রতিদ্বন্দ্বিতা করতেছে, সেক্ষেত্রে একটা গণতান্ত্রিক পরিবেশ এবং উভয় পক্ষই তাদের ভোট দেওয়ার সুযোগটা এখানে চলে আসছে। এদিকে ব্যক্তিগত দলীয় ইমেজকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন। সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি আশা প্রকাশ করেন নির্বাচন কমিশন তার মেয়াদের শেষে এই নির্বাচনে স্বচ্ছতার পরিচয় দেবেন। আমরা এই নির্বাচনটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আমরা জানি যে এই সরকার এবং নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার হরণ করেছে। এই শেষ সময়, নির্বাচন কমিশনের শেষ সময়ে আমরা আশা করি যে তাদের শেষ যাওয়ার সময় তারা একটা ভালো নির্বাচন করে অন্তত তাদের যে দুর্নাম, সেই দুর্নামটা তারা কিছুটা হলে লাঘব করবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই মুহূর্তে নারায়ণগঞ্জের চাষায় আছেন রিপোর্টার তাফসির বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির, কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ জাফর, আসলে আমরা নারায়ণগঞ্জে আসলে বিভিন্ন এলাকাতে আজকে ঘুরেছি এবং এলাকা ভেদে আমরা কিন্তু জনগণের ভোটার যারা রয়েছে তাদের চাওয়া পাওয়ার হিসেবটা একটু অন্যরকম দেখেছি। যেমন নারায়ণগঞ্জ শহর এবং সিদ্ধিরগঞ্জ এই দুটি এলাকায় 8টি ওয়ার্ড রয়েছে। এখানকার মানুষের যে চাওয়া পাওয়া তার সাথে কিন্তু এই শীতলক্ষা নদীর ওপারে 9টি ওয়ার্ড রয়েছে, বন্দর উপজেলা যেটিকে বলছি, সেখানকার মানুষের চাওয়া পাওয়ার কিন্তু একটু ভিন্নতা রয়েছে। আমরা শহর এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় দেখেছি যে মানুষের মধ্যে ঘুরে ফিরে সন্ত্রাস, মাদক, ইফটিজিং কিংবা এই ধরনের ইস্যুগুলো বেশি আলোচিত হচ্ছে এবং তারা অনেকটা সুশাসনের উপর জোর দিচ্ছেন যে যেন একটু শান্তিতে থাকতে পারেন এবং এলাকা থেকে মাদকের ভয়াবহতা যেন দূর হয়। অন্যদিকে নদীর ওপারে যে শীতলক্ষা নদীর ওপারে যে এলাকাগুলো রয়েছে সেখানে 9টি ওয়ার্ড রয়েছে, প্রচুর ভোটার সেখানে রয়েছেন, তাদের চাওয়া পাওয়াটা কিন্তু একটু অন্যরকম। তারা আমাদেরকে যেটি বলছেন যে মাদক বলেন কিংবা সন্ত্রাস বলেন এই ইস্যুগুলো সেখানেও রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি তারা গুরুত্ব দিচ্ছেন এই শীতলক্ষা নদীর উপর দিয়ে একটি সেতু যেন হয়। এই বিষয়টি নিয়ে তারা আসলে মেয়রদের কাছে বেশি চাওয়া পাওয়া তাদের, এবং কারণ হচ্ছে যে ওই এলাকার যেসব ভোটার রয়েছেন তাদেরকে প্রায় বেশিরভাগ সময় শহরে আসতে হয় কাজের সন্ধানে কিংবা যে কোনো প্রয়োজনেই হোক, কিন্তু একটু ভোগান্তির মধ্যে তারা পড়েন এই নদী পার হতে গিয়ে। তো যার ফলে সেখানে আমরা দেখছি যে সকল ইস্যু চাওয়া পাওয়াকে ছাপিয়ে সেতু পাওয়ার দাবিটাই তাদের মধ্যে সবচেয়ে বেশি জোরালো হয়ে উঠছে। আর আজকে আমরা দেখেছি যে যেহেতু আসলে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়নি, যদিও ভোটারদের মধ্যে নানা রকম জল্পনা কল্পনা আলোচনা রয়েছে, আর প্রার্থীরা কিন্তু আজকে সেভাবে বাইরে বের হননি। যদিও আমরা দেখেছি যে 2-1জন প্রার্থী তাদের কোনো কোনো সহকর্মীর বাসায় গিয়েছেন এবং হয়তো ভোটের করণীয় ঠিক করেছেন। আমরা দেখেছি যে বিএনপি মনোনীত যিনি মেয়র প্রার্থী রয়েছেন তিনি দলের একজন শীর্ষ নেতার কাছে গিয়েছিলেন, স্থানীয় নেতা, তার কাছে গিয়ে কিছু কৌশল নিয়ে হয়তো আলোচনা করেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে শিগগিরই তিনি আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে একটি সুনির্দিষ্ট ইশতেহার দেবেন নির্বাচনে তিনি কি করতে চান। এবং অন্যান্য প্রার্থীরাও কিন্তু বসে নেই, তারাও কিন্তু একইভাবে নিজেদের কলাকৌশলগুলো ঠিক করছে।
করছেন। আর আজকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তিনি এখনো পর্যন্ত গণমাধ্যমের সাথে আজকে দেখা দেননি এবং আজকে তিনি দেখা দেবেনও না। তবে তিনিও কিন্তু তার কলাকৌশলগুলো ঠিক করছেন। যেহেতু একবার তিনি মেয়র ছিলেন এবং আবারও তিনি মেয়র পদে নির্বাচন করছেন, সেহেতু নতুন কিছু ইস্যু হয়তো তার নির্বাচনী ইশতেহারও আমরা দেখতে পাবো। তো নারায়ণগঞ্জ থেকে এই ছিল আসলে নির্বাচনের সর্বশেষ খবর। জাফর। দর্শক, নারায়ণগঞ্জের চাষড়া থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের আগাম প্রস্তুতি এবং ভোটারদের আশার কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তাফসির বাবু। সেনাবাহিনী মোতায়েন ছাড়া দেশে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করে বিএনপির শীর্ষ নেতারা বলেছেন, সামরিক শাসন বন্ধ করার জন্যই জনগণের ভোটাধিকার নিশ্চিতে কাজ করার কাজে সেনাবাহিনীকে যুক্ত করা দরকার। এছাড়া সমঝোতার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠনে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন তারা। নারায়ণগঞ্জের ইলেকশনে গতবার আইবি উনি বলেছিলেন সামরিক বাহিনী দিতে হবে, এইবার উনি বলছেন সেনাবাহিনীর প্রয়োজন নাই। মাননীয় প্রধানমন্ত্রী সিলেকশন করবেন, নির্বাচন হবে না। সামরিক শাসনকে বন্ধ করার জন্য আগামীতে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের দিন জনগণের ভোট নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর প্রয়োজন আছে। আমরা আবার জানাই সরকারকে, আসুন আমরা একটা সমঝোতার মাধ্যমে কি করে একটি নিরপেক্ষ, একটি শক্তিশালী নির্বাচন কমিশন করতে পারি সেই ব্যাপারে আমরা আলোচনা করি। এবং আমাদের যে প্রস্তাব সেটা যে সম্পূর্ণ গ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই। এটার মধ্যে আরো অনেক অন্যান্য দলও তাদের মতামত দিতে পারে। জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে জোর তৎপরতা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনের হাওয়া বইছে ময়মনসিংহেও। প্রার্থিতা নিশ্চিত করতে চেষ্টা চালাচ্ছেন আওয়ামী লীগ ও জাসদের নেতারা। এই নির্বাচন নিয়ে জেলার অন্য দলগুলোর কোনো তৎপরতা চোখে পড়েনি। ভোটাররা বলছেন দেখে শুনে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুন রশিদের রিপোর্ট। আগামী 28 ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে ময়মনসিংহের আওয়ামী লীগ নেতারা জোর তৎপরতা চালাচ্ছেন। মনোনয়ন নিশ্চিত করতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারা। বর্তমান জেলা পরিষদের প্রশাসক সহ বেশ কয়েকজন নেতা দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রে আবেদন করেছেন। অতীত কর্মকাণ্ড বর্তমান কর্মকাণ্ড সবকিছু বিবেচনা করে ইনশাআল্লাহ আমি আশা করি মনোনয়ন বোর্ড আমাকে নমিনেশন দিবেন। ত্যাগ, তিতিক্ষা, কষ্ট বিবেচনা করে আমি আশা করি আমার দলের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন। দলীয় কর্মকাণ্ডের সাথে যে জড়িত ছিলাম সেই ফসল হিসাবে আমি সাংঘাতিকভাবে আশাবাদী চেয়ারম্যান পদে আমি মনোনয়ন পাবো। নির্বাচন নিয়ে জেলায় অন্য দলগুলোর কোনো তৎপরতা না থাকলেও চেয়ারম্যান পদে 14 দলের শরিক জাসদের একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন। 14 দলগতভাবে বসলে 14 দলের একজন প্রার্থী হবে, আর যদি 14 দলগতভাবে না হয় তাহলে আমি দলীয়ভাবে জাসদ প্রার্থী দিবে একজনকে। 24টি বছর আমি কাটিয়েছি স্থানীয় সরকারের উন্নয়নের জন্য, আর সেই কারণেই আমি আশা করি যে আমার দল এবং 14 দল থেকেও আমাকে মনোনয়ন দেওয়া হবে। এদিকে ভোটাররা বলছেন দেখে শুনে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। জেলা পরিষদের নির্বাচনে আমরা চাইব যে একজন যোগ্য ব্যক্তি নির্বাচিত হোক। প্রার্থীর যোগ্যতা দেখেই আমরা ভোট দেব। আমরা যেহেতু সমাজের সচেতন মানুষের অংশ, আমরা এটা আলোচনার মাধ্যমে আমরা আমাদের ভোটগুলো প্রয়োগ করব। জেলা পরিষদের একজন চেয়ারম্যান, 15 জন সাধারণ সদস্য এবং 5 জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত করতে ভোট দেবেন জেলার পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের 2072 জন জনপ্রতিনিধি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দুপুরের সময়ে আরো থাকছে। পাবনার ঈশ্বরদীতে গুলিতে 4 জন নিহত। র্যাবের দাবি এরা ডাকাত দলের সদস্য, মারা গেছে বন্দুকযুদ্ধে। ফরিদপুরের সংঘর্ষে 2 জনের মৃত্যু। এবং বাগেরহাটে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় 3 দিনেও গ্রেফতার হয়নি অভিযুক্ত ইউপি চেয়ারম্যান। এলাকাবাসীর ক্ষোভ। রাজধানীর খালগুলোকে কেন্দ্র করে রমরমা দখল বাণিজ্য চলছেই। স্থানীয়দের দখলের কারণে প্রশস্ত অনেক খালই সংকুচিত হয়ে রূপ নিয়েছে সরু নালায়। কোনো কোনো খালে আবার সীমানা চিহ্নিত না থাকায় সুযোগ বুঝে দখলে নেমেছেন প্রভাবশালীরা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ম্যাপ দেখে এখনই খালগুলো দখলমুক্ত করা না হলে একসময় খালের প্রবাহই বন্ধ হয়ে যেতে পারে। অন্যদিকে ঢাকা ওয়াসা বলছে, খাল বাঁচাতে স্থায়ীভাবে পার বাঁধাইয়ের কার্যক্রম চালাচ্ছেন তারা। তাফসির বাবুর রিপোর্ট।
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ির কুতুবখালী খাল। এই খালের এক অংশ দখল করে তোলা হয়েছে পাকা স্থাপনা। খাল ধরে একটু সামনে এগোলেই চোখে পড়বে আরও অদ্ভুত দৃশ্য। রীতিমতো খালের উপরই গড়ে তোলা হয়েছে বসতবাড়ি, বাজার, টং দোকান। মূলত খালের পাশে যাদের জায়গা, নিজ সীমানা পেরিয়ে খাল দখল করেছেন তাদের অনেকেই। কুতুবখালী খালের পাশে গড়ে উঠেছে এই ধোলাইপাড় বাজার। আর খালের এই জায়গা দখল করে ময়লা আবর্জনা ফেলে সেখানে দিব্যি দোকান বসে ব্যবসা চালাচ্ছেন দোকানিরা। আর এর পাশাপাশি খালের জায়গায় এভাবে টং দোকান তুলেও চলছে দখলের মহোৎসব। সবার চোখের সামনে এসব গড়ে উঠলেও এগুলোর জন্য দেখার কেউই নেই। এইটা হলো রাস্তার সাইড, এইটা হলো সরকারি। এই জায়গাটা ধর এই তো এই সাইডটা খাইব সরকারি মাপ অনুসার হিসাব করলে কম বেশি দেখা যাচ্ছে সবাই দখলে আছে। কয়েকবার উচ্ছেদ করছে, আবার করে আবার এটা ভরে। একই অবস্থা ঢাকা উত্তরের মিরপুরে এই 22 টেকি খালেরও। সীমানা চিহ্নিত না থাকায় হুটহাট দখল চলে এখানেও। এছাড়া খালটির কোনো কোনো অংশ ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জমি ছাড়তে গড়িমসি করেন মালিকরা। এটা তো একটা জিলে মতন ছিল, ছোট করছে। 2013 সালে ঢাকা ওয়াসার এক জরিপে দেখা যায় 26টি খালের 7টিতেই রয়েছে দখলের উৎপাত, আর 2টি খালের গতিপথে রয়েছে ব্যক্তি মালিকানাধীন জমি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ম্যাপে খালের জায়গা চিহ্নিত থাকায় সেটাকে ধরেই খাল দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া যেতে পারে। আমাদের যে সিএস ম্যাপগুলো আছে সেই ম্যাপে কিন্তু এগুলো দাগ দেওয়াই আছে খালগুলোর। খাল উদ্ধার করতে হবে, খাল মেনটেন করতে হবে এবং খালগুলো যাতে ময়লায় বন্ধ না হয়ে যায়, ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাকেও ঠিক মতো করতে হবে। আর ঢাকা ওয়াসা বলছে, বারবার উচ্ছেদ করেও দখলদারদের উৎপাত বন্ধ না হওয়ায় খালের পাড় স্থায়ীভাবে বাধাই করার কার্যক্রম চলছে। খালের দুই পাড়ে পাড়টাকে বাঁধিয়ে দিতে হবে এবং একটা ডিমার্কেশন লাইন হিসাবে আপনার 2 ফিট প্রশস্ত কমপক্ষে একটা ওয়াকওয়ে তৈরি করে দিতে হবে। ঢাকা শহরে প্রায় 13টা খালের মধ্যে এরকম করা হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর খালগুলো তারা দেখভাল করলেও এগুলোর মালিক ঢাকা জেলা প্রশাসন। তাই খালগুলো রক্ষায় ওয়াসা, সিটি কর্পোরেশন ও ঢাকা জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সব পক্ষেরই সমন্বিত পদক্ষেপ দরকার। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। কুপরামর্শ দিয়ে কোমলমতি শিশুদের যাতে কেউ বিপথগামী করতে না পারে সেদিকে সতর্ক থাকতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্বাস্থ্য ও শিক্ষামূলক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য রক্ষার জন্য সরকার নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। যেই জায়গায় থেকে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, সেই স্থান থেকে যাতে তোমরা চিনতে না পারো তার জন্য সেই স্থান থেকে শিশু পার্ক নির্মাণ করা হয়েছে। এই কাজটা করেছে কারা? যারা বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। আগে যারা প্রধানমন্ত্রী ছিল, দেশের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, বাচ্চাদের সুযোগ সুবিধার কথা তারা চিন্তা করে নাই। আর আমার এখনের যে প্রধানমন্ত্রী, তিনি তোমাদের আমাদের বাচ্চাদের কথা চিন্তা করেন, আমাদের সন্তানদের কথা চিন্তা করেন, তারা যাতে লেখাপড়া শিখতে পারে, তারা যাতে মানুষের মতো মানুষ হয়, তারা যাতে বড় হয়, সেইটা আমরা আমাদের সরকার চিন্তা করে। কোনো অপরিচিত লোক যাতে তোমাদেরকে কুপরামর্শ দিতে না পারে লক্ষ্য রাখবা। কেউ যদি তোমাদের খারাপ বুদ্ধি দেয়, খারাপ কথাবার্তা বলে, তাইলে তোমরা অভিভাবকদের, মা বাবাকে বা শিক্ষকদের জানাবা। বিশেষ প্রেক্ষাপটে আদালতের নির্দেশনা এবং বাবা মার সম্মতিতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের সুযোগ রেখে বাল্যবিবাহ নিরোধ আইন 2016 অনুমোদনের তীব্র সমালোচনা করেছেন নারী নেত্রী ও মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, যেসব কারণ দেখিয়ে এই বিশেষ শব্দটি যোগ করা হচ্ছে তাতে বাড়বে নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের পার পেয়ে যাবার সুযোগ। সেলিয়া সুলতানার রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2015 সালে মাত্র 23% নারী তার নির্যাতনের কথা প্রকাশ করে, যার মধ্যে মাত্র 3% নারী আইনের সহায়তার জন্য যোগাযোগ করেন। বাকি যে 77% নারী নির্যাতনের ঘটনা ঘটছে তা থেকে যায় আড়ালেই, যার অন্যতম কারণ পারিবারিক ও সামাজিক কাঠামোয় নারীর নিরাপত্তার অভাব। এর ফলে অনেক কিশোরীকেই বয়স বাড়িয়ে 18-র আগেই বসতে হয় বিয়ের পিঁড়িতে। একদিকে বাল্যবিবাহ ঠেকানোয় সরকার ব্যর্থ হচ্ছে, তার উপর সদ্য মন্ত্রিসভায় অনুমোদিত বাল্যবিবাহ নিরোধ আইন 2016-তে বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্ক কোনো নারীর সর্বোত্তম স্বার্থ রক্ষায় আদালতের নির্দেশক্রমে বাবা মার সমর্থনে বিয়ে হলে এই আইনের অধীনে অপরাধ হবে না বলেও কোনো বয়সসীমা না রেখেই অনুমোদন দেয়া হয়। তবে এই আইনের সমালোচনা করেন নারী নেত্রীরা। 18 বছরের বিয়ে বন্ধ করে দিতে পারবো? নিঃসন্দেহে সমাজে আরো অনেক ধরনের জটিলতা থাকবে।
সেই জটিলতাগুলো, যেমন একটা মেয়ে বিয়ের আগেই যদি সে প্রেগনেন্ট হয়ে যায়, কারণ আমরা তো 18 বছরের নিচের মেয়েদেরকে তো তাদের ছেলের বন্ধুদের সাথে মিশাটা বন্ধ করে দিতে পারবো না। উনি একটা অশ্লীল যুক্তি দিয়েছেন। আমি খুবই দুঃখিত এবং এটা আমাদের দুর্ভাগ্য যে নারী এবং কন্যাদের দায়িত্বে যে মন্ত্রণালয় তারা এইভাবে চিন্তা করেন। মানবাধিকার কর্মীরা মনে করেন এমন আইন সংবিধান বিরোধী। পাশাপাশি বাল্যবিবাহকে বিশেষ ক্ষেত্রে বৈধতা দেওয়ার সুযোগে বাড়বে নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের পার পাবার সংখ্যাও। যে অন্যায়টা নারীর উপর চাপিয়ে দেওয়া থাকে সেটা হলো এটাই যে তোমার উপরে যদি কোনো কিছু হয় সেটার জন্য তুমি দায়ী। যদি তারা ধর্ষণেরও শিকার হয় তাহলে কি যে ধর্ষক তার সঙ্গে বিয়ে দিয়ে দিবে, নাকি ধর্ষণ হয়েছে বলে যেমন তেমন করে যে কোনো পাত্র খুঁজে তার সঙ্গে বিয়ে দিয়ে দিবে? সেই সমাধানটা কি আমরা গ্রহণ করতে পারি না। তাদের এই যুক্তি এগুলো হচ্ছে খোড়া যুক্তি, যেটা যুক্তি অভাবের জন্য, যেটা যুক্তি নিরাপত্তাহীনতার জন্য। তারা বলেন সংযুক্ত বিশেষ এই ধারাটি বাদ দেয়া না হলে হুমকির মুখে পড়বে নারীর সামগ্রিক অধিকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আইন কঠোর হলেও সারা দেশেই বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। পাশাপাশি সুষ্ঠু তদন্তের অভাবে বেশিরভাগ নির্যাতিতাই পাচ্ছেন না বিচার। অন্যদিকে নানা স্বার্থে এই আইনের অপপ্রয়োগও করছেন অনেকে। এ কারণে ধ্বংস হচ্ছে অনেক পরিবার। সংশ্লিষ্টরা বলছেন নিজেদের স্বার্থেই আইনকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। রিপোর্ট বিথি হকের। কত বড় বেয়াদব মার এটাকে, তখন বলার সাথে সাথে সে আমাকে একটা চড় মারলো। শারীরিক নির্যাতনের চাইতে আমার কাছে মানসিকটাই বেশি প্রাধান্য পায়। আমি ওদের বলতাম যে আমি পড়ে গেছিলাম, আমি বালতির সাথে ধাক্কা খাইছি, কিংবা আমি ফ্লোরে পড়ে গেছি, কিংবা দরজার সাথে ধাক্কা খাইছি। আমি সবসময় কিছু না কিছু আমার একটা বানিয়ে বলা লাগতো। আমার আসলে কিছু। আমাদের চারপাশে নির্যাতিত এমন নারীর সংখ্যাই অনেক। সরকারি জরিপে 87% নারী কোনো না কোনো সময় নির্যাতনের শিকার হন। ঘরে বা বাইরে শারীরিক মানসিক নির্যাতনের শিকার এই নারীরা লোকলজ্জার ভয়ে চিকিৎসা ও আইনি সহায়তা পর্যন্ত নিতে চান না। অনেক জায়গায় আছে যে শার্প কাটিং ইনজুরি দিয়ে একদম মাথার মধ্যে কাটছে, হাতে, গলায়, এবং মারার জন্যই হয়তো মেরে ফেলার জন্যই মারছে। এরকম অবস্থায় আমি একটা মেয়েকে পাইছি যে হাজবেন্ডকে শুধু ডিভোর্স দিতে, সেজন্য আবার তাকে আর কি এরকম কোপাইছিল। রয়েছে উল্টো চিত্র। নারী নির্যাতন আইনের অপব্যবহার করে ব্যক্তিগত কোন্দলের জেরে অনেক নারী পুরুষদের বিপদে ফেলছেন। অপব্যবহার হচ্ছে কিছু আইনের। দেখা গেল যে পুরুষটি বা যে সমাজের উপরে সে এই দোষারোপ আরোপ করছে যে পুরুষের উপরে, সেই পুরুষটি আসলে অপরাধী নয়। সমাজবিজ্ঞানীরা বলছেন আইনের স্বচ্ছতার সঙ্গে সমাজে নারীর অবস্থান ও অর্থনৈতিক উন্নয়ন না ঘটলে নির্যাতনের ঘটনা কমবে না। সামাজিক দৃষ্টিভঙ্গিটা ভিকটিমদের প্রতি যেন কোনোভাবে আর নেগেটিভ না হয়। আমি অনেককেই জানি যে তারা কোনো কেস ফাইল করতে চান না। তাদেরকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় তাহলে কিন্তু তারা ভয়েসগুলোকে রেজ করতে পারেন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলছেন নারী নির্যাতন রোধে দরকার মানসিকতার পরিবর্তন। আইনটাকে নিয়ে আবার একটা শ্রেণী হয়তো পুরুষদেরকে আবার নানান সমস্যায় ফেলছে। মানসিকতার পরিবর্তন আনা এবং সেই মানসিকতাটার পরিবর্তন পুরুষদের দিয়ে শুরু করতে হবে এবং পুরুষদের মানসিকতার পরিবর্তনের ক্ষেত্রটাও কঠিন। দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী এ অপরাধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড, রয়েছে অর্থদণ্ড। সমাজবিজ্ঞানীরা বলেন শুধুমাত্র আইনের কঠোর প্রয়োগ নয়, স্বচ্ছতা বাড়াতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে হবে। তাহলে কেবলমাত্র নারী ও পুরুষ উভয়ের সহযোগিতায় নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে। যে কোনো আগ্রাসন রুখতে পাকিস্তান প্রস্তুত জানালো দেশটির সামরিক বাহিনী। ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের সমর্থন দেওয়ার অভিযোগ ভারতের। এবং শুরু হয়েছে বিপিএল এর তৃতীয় পর্ব। টস হেরে টেবিল টপার রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাটিংয়ে রাজশাহী কিংস। সন্ধ্যায় খুলনা টাইটান্সের মুখোমুখি হবে বরিশাল বুলস। আনুষ্ঠানিকভাবে রাস্তায় নামার 5 দিন পর স্মার্টফোন ব্যবহার করে পরিচালিত উবারকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। সংস্থাটি বলেছে তাদের অনুমোদন না নিয়ে সড়কে এ ধরনের ট্যাক্সি ক্যাব নামানো বেআইনি। উবারের পক্ষ থেকে তেমন প্রচারণা না থাকলেও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে যায় এর খবর। গণপরিবহন সংকট কমার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা থাকায় একে স্বাগত জানিয়েছিলেন রাজধানীবাসী। শফিক মাহমুদের রিপোর্ট। প্রতিদিন ঢাকার রাস্তায় বাড়ছে অসংখ্য প্রাইভেট কার। ট্যাক্সি ক্যাবের দেখা মেলে কালেভদ্রে। স্বল্প সংখ্যক বাহন ও চড়া ভাড়ার কারণে সাধারণের নাগালের বাইরেও ট্যাক্সি ক্যাব। প্রাইভেট কারে যাত্রী সেবা দিতে রাজধানীতে মঙ্গলবার চালু হয় অন ডিমান্ড পরিবহন সেবা উবার।
উবারের অ্যাপটি ডাউনলোড শেষে ফোন নাম্বার ও ইমেইল ব্যবহার করে সাইন আপ করে নির্ধারিত গন্তব্য নির্বাচন করলে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে উবার চালক। গাড়ির অরিজিনাল কপি দিতে হয়েছে, আমার ছবি, ভোটার আইডি কার্ড, আমার ড্রাইভিং লাইসেন্স। বিআরটি এর কোনো অনুমতি লাগছে? আমি ঠিক জানি না এই ব্যাপারে আর কি। হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম, তারা বললো যে এটা গভর্নমেন্ট অনুমোদিত। গণপরিবহন সংকটের রাজধানীতে উবার চালু হওয়াকে ইতিবাচকভাবেই নিয়েছিলেন নগরবাসী। পাশাপাশি নতুন কর্মসংস্থানের স্বপ্নও দেখেছিলেন অনেকে। রেজিস্টার্ড বাংলাদেশি গাড়িগুলি হচ্ছে, এমন না যে ট্যাক্সি ক্যাবের মতো নতুন গাড়িগুলি ইনক্লুড হবে যে জ্যাম বাড়াবে। ভাড়া নিয়ে কামড়াকামড়ি কিছু নাই, ভাড়া ওখানে লেখা আছে কত টাকা উঠবে ভাড়া, ম্যাক্সিমাম এবং মিনিমাম। সিএনজি ড্রাইভারদের পরিচয়, আইডি, ফোন নাম্বার কোনো কিছুই জানি না, বাট ওভারের ক্ষেত্রে আমরা একটা এক্সট্রা সাপোর্ট পাচ্ছি যে তার অ্যাটলিস্ট গাড়ির নাম্বারটা আমার কাছে আছে। আমার গাড়িটা হয়তো পড়ে আছে, আমি যদি একটু আমার কিছু এক্সট্রা ইনকাম আসে এবং এর সাথে অনেক ধরনের এক্সপিরিয়েন্সও আমি হয়তো গ্যাদার করতে পারি। এদিকে অনুমোদন ছাড়া স্মার্টফোন ট্যাক্সি ক্যাব সার্ভিস পরিচালনা বেআইনি, অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের প্রায় 450-রও বেশি শহরে সেবা দেয়া উবার বাংলাদেশে ও অন্যান্য দেশের মতো কার্যক্রম শুরু করেছিল। তবে উবারের গাড়িতে ছিনতাই ও ধর্ষণের মতো ঘটনার নজির থাকায় সরকারি নজরদারির উপর গুরুত্ব দিয়েছেন তারা। ওরা যেটা করে যে ইনিশিয়ালি কিছু ড্রাইভার কালেক্ট করে, ইনিশিয়ালি কিছু যারা ব্যবহার করবে ক্লায়েন্ট যারা, তো এদেরকে কিছু কালেক্ট করার পরে জিনিসটাকে ওরা ছেড়ে দেয় এবং এটা অটোমেটিক্যালি আসলে বাড়তে থাকে। তো ওদের স্টার্টিং এ ওদের কিছু একটু প্রবলেম হয়, ইনভেস্টমেন্ট থাকে, কিন্তু এরপরে কিন্তু ব্যাপারটা হচ্ছে সব অটো হয়ে যাবে। উবারের কার্যক্রম ও এর নিরাপত্তা বিষয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ইমেইলে প্রশ্ন পাঠালেও কোনো উত্তর মেলেনি। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। রাজধানীতে তাইওয়ান দম্পতি হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে এক নারী সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। গেল বছরের 5 নভেম্বর উত্তরা এলাকায় ওই দম্পতির উপর সংঘবদ্ধ হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তারা মারাত্মকভাবে জখম হন। এ বিষয়ে উত্তরা পূর্ব থানায় মামলা করা হয়, জানানো হয় র্যাবকেও। গত 24 নভেম্বর অভিযান পরিচালনা করে রাজধানীর আজমপুর ও গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে 4 আসামিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে র্যাব। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় সংস্থাটি। ঘটনার পরবর্তীতে আসামিরা গা ঢাকা দেয় এবং তারা পালিয়ে যায়। অবশেষে আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাই এবং গোয়েন্দা তৎপরতার পরিপ্রেক্ষিতে গতকাল আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তারা সকলেই তাদের সংশ্লিষ্টতা স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা আমরা প্রক্রিয়াধীন রেখেছি। পাবনায় গুলিবিদ্ধ হয়ে 4 জন নিহত হয়েছে। র্যাবের দাবি এরা ডাকাত দলের সদস্য, মারা গেছে বন্দুকযুদ্ধে। গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে 5 জনকে। র্যাব জানায় ভোরে ঈশ্বরদীর জয়নগর এলাকার বাদশাহ রাইস এজেন্সিতে 2টি ট্রাক নিয়ে একটি সংঘবদ্ধ চক্র ডাকাতি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে 3 জন গুলিবিদ্ধ হয়। পরে চাল বোঝা একটি ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে র্যাব। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলিতে 2 জন নিহত এবং আরও 3 জন আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় আহত 6 জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে ফরিদপুরে 2 জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি নিহতরা ডাকাত দলের সদস্য এবং দুপক্ষের সংঘর্ষেই মারা গেছে তারা। গতরাত 3টার দিকে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রায়পুরা ইউনিয়নের ছকরিকান্দি এলাকায় একটি ইটভাটার মধ্যে গোলাগুলির শব্দ শুনে সেখানে অভিযান চালায় টহল পুলিশের একটি দল। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও ঘটনাস্থলে 2 জনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, 1 শুটার গান ও রামদা উদ্ধার করা হয়। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এলপি গ্যাসের ব্যবহার বাড়াতে ক্যাম্পেইনের মাধ্যমে জনগণকে উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে 5ম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। ক্যাম্পেইন কাজে দেশের 15 লাখ স্কাউট সদস্যকে কাজে লাগানোর কথাও বলেন তিনি।
এখন যারা এলপিজি ব্যবহার করতে পারছে না, যারা লাকড়ি ব্যবহার করছে, অন্য কোন ব্যবহার করছে, তাদের জন্য আপনারা যে চুলো ব্যবহার দেখাচ্ছেন সেই জায়গার থেকে আগামী 5 থেকে 6 বছরের মধ্যে কিন্তু সরে আসবে। অর্থাৎ 30 থেকে 40 লক্ষ যে চুলো আমরা এখন ব্যবহার হচ্ছে সারা বাংলাদেশে, সেখান থেকে আস্তে আস্তে সরে যাবে। তো তার জন্য প্রস্তুতি নেওয়া, এলপিজিকে আরো বেশি ক্যাম্পেইনের জায়গায় নিয়ে যাওয়া, এটা আমি স্কাউটদের মাধ্যমে করতে চাই। 3 দিন পেরিয়ে গেলেও বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি মুক্তিযোদ্ধা, এলাকাবাসী ও স্থানীয়। শারীরিক অবস্থার উন্নতি হলেও মানসিকভাবে স্বাভাবিক নন মুক্তিযোদ্ধা আশরাফ আলী। আবুল বাশারের ছবিতে রিপোর্ট তরিকুল ইসলামের। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু সোমবার রাতে মুক্তিযোদ্ধা আশরাফ আলীকে কুদঘাটা এলাকায় শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে তাকে সংজ্ঞাহীন অবস্থায় মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে বুকের ডান পাশে ও ডান পায়ে ব্যথা রয়েছে বলে জানান ৭১-এর রণাঙ্গনের এই বীরযোদ্ধা। চিকিৎসকরা বলছেন মুক্তিযোদ্ধা আশরাফ আলীর শরীরের বিভিন্ন অংশে আঘাত থাকলেও এখন তিনি অনেকটা সুস্থ। যে দেশের জন্য যুদ্ধ করে সেই দেশের মানুষ যদি অশান্তিতে থাকে, মানুষ লাঞ্ছিত হয় পথে ঘাটে, আওয়ামী লীগের ঢুকে এইসব করার সুযোগ আওয়ামী লীগের উপরে এর যাতে ন্যায্য বিচার হয় সেই বিচারটা আমি চাই। বুকে আঘাত ছিল, পিছনে আঘাত ছিল, পায়ে আঘাত ছিল। তা আমরা আসার পরে ওনাকে জরুরি চিকিৎসা দিয়েছি। চিকিৎসা দেওয়ার কারণে উনি মোটামুটি এখন সুস্থ। চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে এলাকায় পাওয়া না গেলেও তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি। তবে তার অনুসারীরা ঘটনার সত্যতা স্বীকার করে চেয়ারম্যানকে নির্দোষ দাবি করেন। গায়ে হাত তুলে নেয়, মনে করেন যখন চেয়ারম্যান মুক্তিযুদ্ধই বলছেন আপনি কি করবেন, তখন উনি অফিস থেকে এইভাবে বলছে তাহলে আপনি বাইরেই যান। চেয়ারম্যান মুক্তিযুদ্ধকেই ওনারে মারার হুমকি দিয়েছে, মারতে উঠছে গুদ্দে, তখন হইলে উনি একটা সমস্যা হয়ে গেছে। তার সাথে দুর্বল হয়ে থাকে, তো যারা ছিল তারা মনে করেন চা পানি খাইতে মিলে দিয়েছে। এদিকে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকাবাসী। সে একজন চেয়ারম্যান হইয়া বিনে দোষে বিনে অপরাধের কারণে ঘরে ভিতরে আটকে রেখা নির্যাতন করেছে। এই বিচার চাই, আমরা বিচার চাই, এটা আমাদের দাবি, এটা বিচার চাই, কঠোর বিচার চাই। বলতে লজ্জা লাগে যে আমাদের একজন মুক্তিযোদ্ধা আজকে একজন চেয়ারম্যানের কাছে লাঞ্ছিত হবে, এটা আমরা কোনোদিন আশা করি নাই। কোনো অবস্থায় যেন একজন মুক্তিযোদ্ধাকে সামান্যতম মানসিকভাবে আহত করারও সাহস না পান, এরকম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে মনে করি। মুক্তিযোদ্ধা আশরাফ আলী লাঞ্ছিতের ঘটনায় চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে প্রধান আসামি করে 15 জনের নামে মোরেলগঞ্জ থানায় মঙ্গলবার রাতে মামলা দায়ের করা হয়। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, বাগেরহাট। দেশের বাইরের খবর। বহির্বিশ্বের যে কোনো আগ্রাসন রুখতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে দেশটির সামরিক বাহিনী। পাকিস্তান যদি ভারতের সার্জিক্যাল স্ট্রাইক চালায় তবে দেশটির প্রজন্মের পর প্রজন্ম তা স্মরণ রাখবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিদায়ী সেনাপ্রধান রাহিল শরীফ। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অব্যাহত রাখার পাশাপাশি দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে আবারও সন্ত্রাসীদের সমর্থন দেওয়ার অভিযোগ তুলেছে ভারত। কাশ্মীরের সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে বৃহস্পতিবার আজাদ কাশ্মীরের মুজফ্ফরবাদে বিক্ষোভ করে শত শত পাকিস্তানি। তারা এ অঞ্চলের বেসামরিক মানুষ হতাহতের জন্য ভারতীয় সেনাদের দায়ী করে বিভিন্ন স্লোগান দেয়। কাশ্মীরে পাক ভারত গোলাগুলির কারণে জম্মুর পুঞ্চ শহরের 37টি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুপক্ষের অব্যাহত এই সংঘর্ষের মুখে এ অঞ্চলের মানুষ ঘরের বাইরে বের হতেও ভয় পাচ্ছে। গত মঙ্গলবার জম্মু কাশ্মীরে পাকিস্তানিদের হাতে এক ভারতীয় সেনার শিরশ্ছেদ ও অপর দুজনকে গুলি করে হত্যার পর এ অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে। ভারতীয় সেনাদের গোলাবর্ষণে 3 পাকিস্তানি সেনা ও 12 বেসামরিক নাগরিকের মৃত্যু এবং জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় কয়েকজন ভারতীয় জওয়ান নিহতের ঘটনায় এ অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় আবারও পাক ভারত বাকযুদ্ধে চরমে পৌঁছেছে। ভারত সীমা অতিক্রম করলে দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান যদি ভারত ভূখণ্ডের সার্জিক্যাল স্ট্রাইক চালায় তবে তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলে সতর্ক করেছেন বিদায়ী সেনাপ্রধান রাহিল শরীফ। একইভাবে পাকিস্তানের বিমান বাহিনী প্রধান সোহাইল আমান এ অঞ্চলে উত্তেজনা না ছড়াতে ভারতের প্রতি আহ্বান জানান। পাকিস্তান যুদ্ধ না চাইলেও বাইরের কোনো আগ্রাসনকে সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভারতের কোনো হুমকি নিয়ে আমরা চিন্তিত নই, আমরা যুদ্ধ চাই না। তাই বলে কেউ যদি আমাদের মাথায় চড়ে বসে তা তো আর মেনে
মেনে নেওয়া যায় না। ভারত এসব হুমকি ধামকির বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বরাবরের মতো পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগ এনে তাদেরকে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। আমরা বারবার পাকিস্তানকে এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানানোর পরও তারা কোনো ভ্রুক্ষেপ করছে না। গত কয়েকদিনে তারা অন্তত 27 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এদিকে জম্মু কাশ্মীরের বান্দিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 2 সন্দেহভাজন জঙ্গি ও 1 জওয়ান নিহত হয়েছে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিএসএফ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বিপিএল ক্রিকেট প্রসঙ্গ। চট্টগ্রাম পর্বের পর আজ থেকে আবারও শুরু হয়েছে ঢাকা পর্ব। তৃতীয় পর্বের প্রথম ম্যাচে টেবিল টপার রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে রাজশাহী কিংস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 5 উইকেটে 96 রান। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি রাজশাহীর। দলীয় মাত্র 4 রানেই তারা হারায় ইনফর্ম ওপেনার মমিনুল হককে। এরপর অবশ্য বেশ ঝোড়ো গতিতে ইনিংস মেরামতের কাজ শুরু করেছিলেন রাজশাহীর আইকন ক্রিকেটার সাব্বির রহমান। কিন্তু ব্যক্তিগত 31 রানে আরফাজ সানির বলের স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়লে আবারও অস্বস্তিতে পড়ে কিংস। দলের আরেক ওপেনার জুনায়েদ সিদ্দিকীকেও ডাউসানের বলে রুবেলের হাতে ধরা পড়ার আগে করেন 21 বলে 23 রান। রাজশাহীর ইংলিশ রিক্রুট সামিত প্যাটেল ফেরেন 17 রান করে। বাংলাদেশের ক্রিকেটের নতুন তারকা মেহেদী মিরাজ সাজঘরে ফিরে গেছেন ব্যক্তিগত 6 রানে। এখন অবশ্য রাজশাহীর রানের চাকা সচল রেখেছেন ওমর আকমল অধিনায়ক স্যামি। দুপুরের সময় পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদারের নির্দেশ বিজিবি মহাপরিচালকের। অবাধে প্রবেশ নেতিবাচক প্রভাব ফেলবে কক্সবাজারের পর্যটন শিল্পে। বাংলাদেশ ভারত সীমান্তে 2 থেকে 5 দিনের সংক্ষিপ্ত বর্ডার পাস চালুর কথা ভাবছে বিজিবি ও বিএসএফ। মানুষের ভোগান্তি কমার পাশাপাশি সহজ হবে সীমান্ত ব্যবস্থাপনা। জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে স্থানীয় রাজনীতি। মনোনয়ন পেতে কেন্দ্রে তৎপর বিভিন্ন দলের নেতারা। আইনে বিশেষ ক্ষেত্রে বাল্যবিবাহের সুযোগ রাখায় নারী নেত্রী ও মানবাধিকার কর্মীদের তীব্র সমালোচনা। নারী নির্যাতনের ঘটনা বাড়বে বলে শঙ্কা। এবং রাজধানীর খালগুলোকে কেন্দ্র করে রমরমা দখল বাণিজ্য। প্রশস্ত অনেক খালই রূপ নিয়েছে সরু নালায়। স্থায়ীভাবে পার বাঁধাইয়ের উদ্যোগ ঢাকা ওয়াসার। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।